হাই বন্ধুরা, জিকে সলভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিওগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস। আমি পর প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বিভিন্ন থিওরি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবন মুখোপাধ্যায়ের বই থেকে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে। এটি হলো প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রথম পাঠ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে। তো প্রথমত প্রাচীন ইতিহাস গ্রন্থের অভাব। আমরা জানি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করলে প্রথমত আমাদের যেটি সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে প্রাচীন বা ইতিহাস গ্রন্থের অভাব। প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অনেক দক্ষতা পরিচয় দিলেও প্রাচীন ভারতে কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি, বা এই যুগে হেরোডোটাস, থুকিদিদিস, লিভি, স্ট্যাটিস্টাস আরও অনেকেই ঐতিহাসিকই ভারতে জন্মগ্রহণ করেনি। ভারতে সর্বপ্রথম যে গ্রন্থটিকে মোটামুটি ইতিহাসের মর্যাদা দেওয়া হয় তা হলো কাশ্মীরি পণ্ডিত। আমরা সবাই জানি কাশ্মীর পণ্ডিত কলহন রচিত কাশ্মীরের ইতিহাসের রাজতরঙ্গিনী। এই গ্রন্থটির রচনাকাল হলো দ্বাদশ শতাব্দী, যদিও ভারত ইতিহাসের সূচনা খ্রিস্টপূর্ব 3000 অব্দে সিন্ধু সভ্যতার যুগে। দ্বিতীয়ত ইতিহাস গ্রন্থের অভাবের কারণ। আমরা জানি প্রাচীন ভারতে ইতিহাস গ্রন্থের অভাব সম্পর্কে পণ্ডিতরা বিভিন্ন কারণের কথা বলেছেন। ঐতিহাসিক স্মিথ বলেন যে প্রাচীন ভারতে বেশ কিছু ইতিহাস গ্রন্থ রচিত হয়েছিল, কিন্তু সেগুলি কালের প্রকোপে সেগুলি ধ্বংস হয়ে গেছে। বলা বাহুল্য এ মত গ্রহণযোগ্য নয়, কারণ মহাকাল বেছে বেছে কেবলমাত্র ইতিহাস গ্রন্থগুলি ধ্বংস করলো এমনটা কখনো হতে পারে না। বলা হয় যে প্রাচীনকালে ভারতীয়রা ইহলোক ও জাগতিক বিষয় সম্পর্কে উদাসীন ছিল। তাদের আগ্রহ ছিল ধর্মীয় ও পারলৌকিক বিষয় সম্পর্কে, এজন্যই তারা জাগতিক বিষয় ইতিহাস চর্চায় উৎসাহ হয়নি। বলা বাহুল্য এমতো গ্রহণযোগ্য নয়, কারণ কৌটিল্যের অর্থশাস্ত্র, বাৎসায়নের কামসূত্র, শুক্রাচার্যের রাজনীতি, চরক ও সুশ্রুতের চিকিৎসাশাস্ত্র বা অনুপম স্থাপত্য ভাস্কর্যের কাজে বাধা সৃষ্টি না করে পরলোক চিন্তা কেবলমাত্র ইতিহাস চর্চার ক্ষেত্রে বাধা সৃষ্টি করল। এমন বক্তব্য কখনোই যুক্তিগ্রাহ্য নয়। ডক্টর কিথ বলেন যে প্রাচীন ভারতে এমন কোনো বৃহত্ত আকারের বৈদেশিক আক্রমণ ঘটেনি যা ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে ইতিহাস রচনার ব্রতী করতে পারে। তিনি বলেন যে প্রাচীন গ্রীসে পারস্যিক আক্রমণ প্রতিরোধ কল্পে যে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে তাতে অনেকেই হেরোডাসের মাতৃভূমির ইতিহাস রচনায় ব্রতী হন। বলা হয় যে জনশ্রুতি, উপকথা ও প্রকৃত ইতিহাসের মধ্যে ভেদাভেদ, জ্ঞানের অভাব থাকায় ভারতীয়দের পক্ষে যথাযথ ইতিহাস রচনা করা সম্ভব হয়নি। তৃতীয়ত ভারতীয়দের ইতিহাস বোধের অভাব। একাদশ শতকে ভারতে আগত বিখ্যাত আরব পর্যটক অল বিরুনি বলেন যে হিন্দুরা ইতিহাস রচনার প্রতি উদাসীন এবং রাজাদের কালানুক্রমিক ইতিহাস সম্পর্কেও তারা অজ্ঞ। ঐতিহাসিক তথ্যের জন্য চাপ দিলে তারা কল্পনা ও কিংবদন্তির আশ্রয় গ্রহণ করে। ডক্টর ফ্লিট সরাসরি বলেন যে প্রাচীন হিন্দুরা ইতিহাস লিখতে জানত না এবং তাদের মধ্যে ইতিহাস বোধও ছিল না। অল বিরুনি ও ডক্টর ফ্লিটের বক্তব্য গ্রহণযোগ্য নয়, কারণ প্রাচীন ভারতীয়দের মধ্যে কোনো ইতিহাসবোধ বা
সময়ানুক্রমের জ্ঞান ছিল না। এই বক্তব্য সঠিক নয়। প্রাচীন লেখকরা নানাভাবে গুরুত্বপূর্ণ ঘটনাবলী লিপিবদ্ধ করতেন। ক্ষমতাসীন রাজা সভাপণ্ডিতদের মারফত তাদের কীর্তি কাহিনী তুলে ধরতে চাইতেন। বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বিলহনের বিক্রমাঙ্কদেব রচিত এই চরিত প্রভৃতি জীবনী গ্রন্থ থেকে ভারতীয়দের ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায়। বিভিন্ন শিলালিপি ও তাম্রলিপিতে রাজনবর্গের কর্ম কৃতিত্বের বিবরণ উৎকীর্ণ হতো। বিভিন্ন গ্রন্থের মধ্যেও ঐতিহাসিক তথ্যাদি ছড়িয়ে থাকত। সময়ের পরিপ্রেক্ষিতে যে কোনো ইতিহাসের মূলমন্ত্র লিপিগুলিতে সন তারিখ সহ বিভিন্ন ঘটনার বিবরণ সুন্দরভাবে বিবৃত হয়েছে। পুরাণগুলি থেকে বিভিন্ন রাজবংশের বংশতালিকা পাওয়া যায়। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আগত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে প্রাচীন ভারতের প্রত্যেক প্রদেশে ভালো মন্দ সকল ঘটনার সময়ানুক্রমিক বিবরণ লিপিবদ্ধ করার রীতি প্রচলিত ছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাই বলেন যে প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা বা ইতিহাসবোধের অভাব ছিল, বা প্রাচীন ভারতে ইতিহাসের উপাদানের অভাব ছিল। এ মন্তব্য যথার্থ নয়। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, সাহিত্য, দর্শন, রাজনবর্গের জীবনচরিত ও লিপি মধ্যে ইতিহাসের অজস্র উপাদান বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে আমাদের এই ভারতবর্ষে। তার মতে ইতিহাসবোধ বা তথ্যের অভাব নয়, আসলে অভাব ছিল বিভিন্ন তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ ও ইচ্ছার। ডক্টর রমিলা থাপার মতে প্রাচীন ভারতে ইতিহাস রচনার সুদীর্ঘ ঐতিহ্য ছিল। এবার আমরা জানব ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে বা বিভিন্ন উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলিতে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর সাহিত্যিক উপাদান, 2 নম্বর প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভারতীয় সাহিত্য, দ্বিতীয় হচ্ছে বিদেশি সাহিত্য। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো লিপি, 2 নম্বর হলো মুদ্রা, 3 নম্বর হলো স্থাপত্য ভাস্কর্য। এই 3 ভাগে বিভক্ত করা যায়। আমরা এখন জানব সাহিত্যিক উপাদান নিয়ে। সাহিত্যিক উপাদানকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ভারতীয় সাহিত্য আর দ্বিতীয়টা হচ্ছে বিদেশি সাহিত্য। এখন আমরা জানব দেশীয় সাহিত্য বা ভারতীয় সাহিত্য নিয়ে। তাহলে বেদ ও বৈদিক সাহিত্য নিয়ে আমরা প্রথম জানব। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্য গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্ববর্তী যুগ বা প্রাক বিম্বিসার যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। তাহলে আমরা জানলাম যে বিম্বিসার যুগের আগে পর্যন্ত কোনো লিখিত বিবরণ আমরা এখনো পর্যন্ত পাইনি। বেদ, মহাকাব্য ও পুরাণ থেকে এই যুগের কিছু কিছু বিবরণ আমরা পাই। ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি বেদ এবং সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এবং সূত্র সাহিত্য নিয়ে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছে। কোনো কোনো পণ্ডিত ইতিহাসের উপাদান হিসেবে বেদ ও বৈদিক সাহিত্যের বিরুদ্ধে মতামত প্রকাশ করলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। ঋগ্বেদ হল বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। এর রচনাকাল নিয়ে মতপার্থক্য থাকলেও মোটামুটিভাবে বলা যায় যে 1500 খ্রিস্টপূর্বাব্দে থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটি রচিত হয়। ঋগ্বেদ থেকে সপ্তসিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন এবং তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের পরিচয় পাওয়া যায়। সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ থেকে আর্য সংস্কৃতির নানা বিবরণ,
ভারতের নানা অঞ্চলে তাদের সম্প্রসারণ এবং আর্য অনার্য সংস্কৃতির সংমিশ্রণ সম্পর্কে নানা বিবরণ পাওয়া যায়। এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে এগুলি মূলত ধর্মগ্রন্থ, ইতিহাস নয়। ঐতিহাসিককে তাই এগুলি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। দ্বিতীয়ত, মহাকাব্য। বৈদিক সাহিত্যের পর গুরুত্বপূর্ণ উপাদান হল দুই মহাকাব্য, একটি হলো রামায়ণ আর একটি হলো মহাভারত। এই দুই মহাকাব্যের মধ্যে একটি আগে এবং কোনটি আগে এবং কোনটি পরে তা নিয়ে পণ্ডিতরা একমত নন। এই গ্রন্থ দুটি থেকে প্রাচীন যুগের যে রাজবংশগুলি ছিল তাদের কার্যকলাপ ও আর্য অনার্য সংঘর্ষ, দাক্ষিণাত্যের আর্য সংস্কৃতির বিস্তার, এই যুগের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন, বিভিন্ন সামাজিক প্রথা, বর্ণ ব্যবস্থা, সমাজে নারী ও শূদ্রদের অবস্থান প্রভৃতি নানা বিষয়ের পরিচয় পাওয়া যায়। মহাকাব্যে বর্ণিত ঘটনাবলী অতিরঞ্জন দোষে দুষ্ট হলেও সমকালীন যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের প্রতিচ্ছবি হিসেবে এদের গুরুত্ব অস্বীকার করা যায় না। এবার আমরা জানব পুরাণ নিয়ে। ইতিহাসের উপাদান হিসেবে পুরাণগুলি যথেষ্ট মূল্যবান। 18টি পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ বিশেষ উল্লেখযোগ্য। পুরাণগুলিতে কিংবদন্তির যুগ থেকে শুরু করে বিভিন্ন রাজবংশের উৎপত্তি, রাজাদের বংশতালিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, প্রাচীন শহর ও তীর্থস্থানগুলির বিবরণ প্রকাশিত হয়েছে। এ সত্ত্বেও পুরাণগুলি কিন্তু ত্রুটিহীন নয়। এতে বহু কিংবদন্তি ও লোক কাহিনী মিশে আছে এবং এদের কালানুক্রমও বিভ্রান্তিকর। এবার আমরা জানব স্মৃতিশাস্ত্র নিয়ে। এই প্রসঙ্গে হিন্দু স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রগুলির মূল্যবান। স্মৃতিশাস্ত্রগুলির মধ্যে মনুস্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলি থেকে প্রাচীন ভারতের সামাজিক রীতিনীতি, সমাজ সংগঠন, বিভিন্ন সামাজিক সমস্যাবলী, রাষ্ট্রীয় কর্তব্য, বিভিন্ন মানুষের কর্তব্য, দেওয়ানি, ফৌজদারি আইনসমূহ সম্পর্কে জানা যায়। এবার আমরা জানব বৌদ্ধ ও জৈন গ্রন্থ নিয়ে। বিভিন্ন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থগুলিও ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। পালি ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ এবং জাতক খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটককে একসঙ্গে ত্রিপিটক বলা হয়। বৌদ্ধ ধর্ম ও সংঘ সংক্রান্ত তথ্যাবলী এই ত্রিপিটক থেকে পাওয়া যায়। পালি ভাষায় লিখিত সিংহলের ইতিবৃত্ত, দীপবংশ ও মহাবংশ থেকে বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক সংক্রান্ত তথ্যাদি মেলে। জাতক থেকে বুদ্ধদেবের পূর্ববর্তী জীবনের পরিচয় আমরা পাই। গৌতম রূপে জন্মগ্রহণ করার পূর্বে বুদ্ধদেব 547 বার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেন। একটি জন্মকাহিনীকে নিয়ে মোট 547টি জাতক গড়ে উঠেছে। জাতক এবং উল্লিখিত গ্রন্থগুলি থেকে সমকালীন যুগের সমাজ, অর্থনীতি, ধর্ম, বর্ণ ব্যবস্থা, নগর জীবন, কৃষি ও বাণিজ্য সম্পর্কে নানা তথ্য জানা যায়। বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তার, বৈপুল্য সূত্র এবং অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত বুদ্ধদেবের জীবনী সংক্রান্ত মূল্যবান গ্রন্থ। প্রাকৃত ভাষায় রচিত জৈন ভগবতী সূত্র, আচারঙ্গ সূত্র, ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, জৈন আচার্য হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ এবং মেরুতুঙ্গ সম্পাদিত প্রবন্ধ চিন্তামণি ও রাজশেখর সম্পাদিত প্রবন্ধকোষ ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব সংস্কৃত সাহিত্য নিয়ে। অনেক সময় ব্যাকরণ, অভিধান, জ্যোতির্বিদ্যা এবং আইন সংক্রান্ত গ্রন্থাদি থেকেও ইতিহাসের মূল্যবান তথ্যাদি পাওয়া যায়। এ সম্পর্কে গার্গী সংহিতা নামক জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ
পাণিনির ব্যাকরণ, অষ্টাধ্যায়ীর টিকা, পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, কামন্দকের নীতিসার, বাৎসায়নের কামসূত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। এছাড়াও মহাকবি কালিদাসের বিভিন্ন নাটক যথা রঘুবংশম, কালিদাসের দেবী চন্দ্রগুপ্তম থেকে গুপ্ত যুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারি। এবার আমরা জানব জীবনচরিত হিসেবে প্রাচীন ভারতে রচিত বিভিন্ন জীবনচরিত থেকে ইতিহাসের তথ্যাদি পাওয়া যায়। বাণভট্ট রচিত হর্ষচরিত, কাশ্মীরের বিখ্যাত কবি বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, কল্যাণের চালুক্য বংশীয় রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য, সন্ধ্যাকর নন্দী রামচরিত, জয়সিংহ রচিত কুমারপাল চরিত, চালুক্যরাজ কুমারপাল পদ্মগুপ্ত চরিত রচিত, নব শাহ সাংক চরিত, বাগপতিরাজ রচিত গৌরবাহ, নেয়চন্দ্র রচিত হামির কাব্য, চাঁদ বরদেই রচিত পৃথ্বীরাজ চরিত, বল্লাল রচিত ভোজ প্রবন্ধ ইতিহাসের মূল্যবান উপাদান। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে এই গ্রন্থগুলি বংশবদ সভাকবিদের দ্বারা রচিত রাজপ্রশস্তি, ইতিহাস নয়, এবং স্বভাবতই পক্ষপাত দোষে দুষ্ট। এ সত্ত্বেও এগুলির গুরুত্ব অপেক্ষা করা যায় না। এবার আমরা জানব আঞ্চলিক ইতিহাস হিসেবে। এটাই হলো আমাদের ভারতীয় সাহিত্যের বা দেশীয় সাহিত্যের শেষ। কাশ্মীর, গুজরাট, সিন্ধু, নেপাল প্রভৃতি কিছু আঞ্চলিক ইতিহাস থেকেও ঐতিহাসিকরা নানাভাবে সাহায্য পান। দ্বাদশ শতকে কাশ্মীরি ব্রাহ্মণ কল্হণ রচিত রাজতরঙ্গিনী হলো কাশ্মীরের ইতিহাস। এই গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বিবৃত হয়েছে। কিছু ত্রুটি সত্ত্বেও প্রাচীন ভারতে এটি একমাত্র গ্রন্থ যাকে প্রকৃত অর্থে ইতিহাস বলে আমরা উল্লেখ করতে পারি। কল্হণের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে জনরাজ, শ্রীবর, প্রাজ্যভট্ট, সুক প্রমুখ কাশ্মীরের ইতিহাস রচনা করেন। গুজরাটের ইতিহাস জানা যায় সোমেশ্বর রচিত রাসমালা, কীর্তিকৌমুদী, হরি সিংহের সুকৃতি সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি, রাজশেখরের প্রবন্ধকোষ প্রভৃতি গ্রন্থ থেকে বালাজুড়ি রচিত চাচনামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ পাওয়া যায়। দক্ষিণ ভারতের ইতিহাস রচনা তামিল সঙ্গম সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে নন্দিক কলম্বকাম ও কলিঙ্গতুপরাণী দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। তো এই পর্যন্ত বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।